খুব ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে দেখতাম বাবা বাথরুমে গেলে মা এদিক ওদিক তাকিয়ে বাবার পকেট থেকে টাকা সরিয়ে রাখতো। চোখ বড় বড় করে যখন বলতাম, মা তুমি কি বাবার পকেট থেকে টাকা চুরি করো, আচমকা মা আঁতকে উঠতেন। তারপর মুখে আঙুল দিয়ে ফিস ফিস করে বলতেন, চুপ চুপ, তোর বাবা শুনতে পাবে। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো। তুমি না বলে কেন টাকা নিবে? বাবা চাইলেই তো টাকা দেবে তোমায়। কিন্তু সাহস করে বলতে পারতাম না। বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় মেপে মেপে যখন চাল নিতেন, তখন সেখান থেকে এক মুঠ চাল একটা ডিব্বার মধ্যে রাখতেন। চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হলে মা সেই চাল রান্না করতেন। মাছ মাংসর ক্ষেত্রেও তাই। বাবা বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দু টুকরো করে রেখে দিতেন ফ্রিজে। সেগুলো জমে যখন অনেকগুলো হতো, সেদিন মা বিরিয়ানি রান্না করতেন। খাবার টেবিলে বসে যখন মা জিজ্ঞেস করতো, কি ব্যাপার আজ বিরিয়ানি? কিন্তু আমি তো আজ বাজার থেকে মাংস আনিনি। মা তখন চোখ রাঙিয়ে বলতেন, এত কথা বলো কেন? রান্না করেছি যখন তখন খাও, এত কিছু জিজ্ঞেস করো কেন? তারপর বাবা কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেত। পুজোর সময় বাবা যখন মায়ের কাছে টাকা দিত শপিং করার জন্য, তখন মা 3 ভাগের 1 ভাগ টাকা রেখে দিত নিজের কাছে, আর 2 ভাগ টাকা দিয়ে শপিং করত। খুব রাগ হতো তখন। ভাবতাম সব টাকা মা নিজের জন্য রাখে, নিজের জন্য ভালো ভালো কাপড় কিনে। আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিকা হওয়ার পর। কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন অপারেশন করতে হবে। বাবারও তখন ব্যবসায় লস, টানাটানি চলছে সেই সময়। সম্পূর্ণ চিকিৎসার খরচ মা দিল। আমি তখনও জানতাম না এসব টাকা মার। পরে অবশ্য জেনেছিলাম। তারও কয়েক বছর পরের কথা, গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশের জমি বিক্রি হবে। বাবা কিনবে না করেও বলল কিনব। সব টাকা জোগাড় করার পর দেখা গেল আরও 2.5 লক্ষ টাকা শর্ট পড়ছে। হুট করে একসাথে এতগুলো টাকা কেউ দিতে রাজি হলো না। সেই সময় মা দিল সেই টাকা। একজন 24 ঘন্টা সংসারের পিছনে ছুটে চলা নারীর পক্ষে এতগুলো টাকা দেওয়া কম কথা নয়। সবাই অবাক হয়েছিল, কিন্তু সবার আড়ালে হেসেছিল বাবা। আমার জহুরির চোখ সেটা ধরে ফেলেছিল। বাবা সেই জমি মায়ের নামে কিনলেন। আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর মা দুটো বালা বের করে দিয়ে আমার হাতে পরিয়ে দিতে দিতে বললেন, তোমার গুণধর বাপ বহুবার ব্যবসায় লস খেয়েছে, তার খেসারত দিতে হয়েছে আমাকে। প্রথমবার লস হয় তুমি ভূমিষ্ঠ হবার পর। সে সময় নিজের ধার দেনা দেওয়ার জন্য সে আমার শখের গয়নাগুলো বিক্রি করে। আমি তোমাকে বুকে জড়িয়ে কান্না করেছিলাম। টানা 1 মাস তোমার গুণধর বাপের সাথে কথা বলিনি অভিমানে। এরপর ব্যবসায় যখন লাভ হলো, তখন তার থেকেও বেশি গয়না আমাকে গড়িয়ে দিয়েছে। কিন্তু সেগুলো তো আর পাইনি। ছোটবেলায় বলতে না, মা তুমি কি বাবার পকেট থেকে চুরি করো? এই চুরির টাকায় তোমার মা অনেক কিছু করেছে। এই বুদ্ধি তোমার দিদিমা আমায় দিয়েছে। সংসারের মেয়েদের টাকা উড়ালে হবে না, বরং সঞ্চয়ী আর হিসেবি হতে হয়। মানুষের অবস্থান কখন কি হবে বলা তো যায় না। সংসার মেয়েরাই ধরে রাখে। সংসারের উন্নতি আর অবনতি একটি মেয়ের হাতেই থাকে। আশা করি তুমিও আমার মতো হবে। এক বর্ষণমুখর সন্ধ্যায় বাবার সাথে বারান্দায় বসে শ্বশুরবাড়ির গল্প করছি, আর মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে। গল্পের এক ফাঁকে বাবা তার মোটা ফ্রেমের কালো চশমাটা
চোখ থেকে নামালেন আর বললেন, আমার দৃষ্টিতে তোমার মা একজন আদর্শ নারী। ব্যবসায়িক খাতে অভিজ্ঞ হওয়ার পরও অসতর্কতার জন্য আমি বহুবার লস খেয়েছি। তোমার মা আমাকে ততবারই সাপোর্ট করেছে। টানাটানির দিনও গেছে আমাদের। তখন তুমি খুব ছোট। অন্য সব নারী হলে অভাব দেখলে দৌড়ে পালাতো, কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট করে গেছে। আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা রাখে, এই ব্যাপারটা আমি জানি। আমি যে জানি সেটাও তোমার মা জানে। তাই তো সব সময় আমি তোমার পকেটে 50 কিংবা 100 টাকা রাখতাম তোমার মায়ের জন্য। সে আমার পরিপূর্ণতা। সে না থাকলে কবেই তলিয়ে যেতাম। একজন স্বামীর, একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকা যে কি বলে বোঝাতে পারবো না। আমি চাইবো তুমি নিজেও তোমার মায়ের মতো গড়ে ওঠো, যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে। তোমার মাকে আমি মাঝে মাঝে বলি, এত কিছুর পরও আমাকে ছেড়ে কেন গেল না? তোমার মা কি বলে জানো? তোমার মা বলে, তোমাকে বিয়ে করেছি তোমার হাড়মাস জ্বালিয়ে খাওয়ানো অবধি তোমার রেহাই নেই। বলেই তিনি হু হু করে হাসতে লাগলেন তৃপ্তির হাসি। সেই হাসিতে ছিল মনের মতো জীবনসঙ্গী পাওয়ার উপচে পড়ার আনন্দ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে